কি করতেন ইউসুফ পাঠান? ক্রিকেট খেলতেন। এখন আমি যদি কালকে গিয়ে বলি আমি দীপশিলা ধর আমি কালকে থেকে ক্রিকেট খেলবোই খেলবো, আপনারা আমাকে খেলতে নেবেন? নেবেন না তো, কারণ আমি ক্রিকেট খেলা জানি না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন একটা রাজনীতি শুরু করেছেন যেখানে রাজনীতি করার জন্য আপনাকে রাজনীতি জানতে হবে না। কেউ ফিল্ম স্টার, কেউ দিদি নাম্বার ওয়ান, কেউ ক্রিকেট খেলেন, কেউ দাদা নাম্বার ওয়ান, কেউ চুরি নাম্বার ওয়ান, কেউ ডাকাতি নাম্বার ওয়ান, কেউ ধর্ষক নাম্বার ওয়ান। এইগুলো যদি আপনি করেন তাহলে আপনি তৃণমূলের নেতা হয়ে যেতে পারবেন, তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারবেন। যারা ওই নির্বাচনের আগে পাখির মতো উড়ে এসে বসেন, আপনার কাছে মাইকে এসে দাঁড়িয়ে হাত নাড়ানার বলেন যদি বিনে পয়সায় আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও, এমন লোকগুলোর সঙ্গে থাকবেন নাকি আমার পিছনে যে মানুষগুলো বসে আছে? 11 সালের পর থেকে অত্যাচার তো কম হয়নি। কিন্তু আমরা বামপন্থীরা জানি যারা লাল ঝান্ডার রাজনীতি করে আমাদেরকে খুন করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখিনি। আপনিও যদি আপনার ভবিষ্যৎ এমন কারোর হাতে দিতে চান যে আপনার সঙ্গে গদ্দারি করবে না, তাহলে এই 2024-এর নির্বাচনে দিকে দিকে লাল ঝান্ডার মানুষদের জয়ী করে তুলুন। ওরা বলে যে ওদের কাছে অনেক কিছু আছে, বিজেপি বলবে ওদের কাছে ইডি আছে, সিবিআই আছে, ইলেকটরাল বন্ডের কোটি কোটি টাকা আছে। মমতা ব্যানার্জি বলবেন ওর কাছে ভাইপো আছে, ভাইপোর কালীঘাটের কাকু আছে যার আওয়াজ আমরা এখনো শুনতে পাচ্ছি না। আরো অনেক এরকম চোর ডাকাত ওদের কাছে রয়েছে। আমাদের কাছে ওই শহীদ বাড়ির লোকেরা রয়েছে যারা নিজের বাড়ির ছেলেটাকে শহীদ করার পরেও লাল ঝান্ডা নিয়ে রাস্তায় এসেছেন, কারণ আমাদের রাজনীতিতে পিছিয়ে যাওয়া যায় না, আমাদের রাজনীতিতে গদ্দারি করা যায় না, আমাদের রাজনীতিতে শির দ্বারা বিক্রি করা যায় না। মুজফ্ফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষের ঘর দর পুড়ে গেছে। একজন চাচা, মুসলিম চাচা তার বাড়ির সামনে বসে আছেন, বাড়ি ঘর পুড়ে গেছে, বাড়ির লোকজনের আতাপাতা নেই। তাকে সীতারাম ইয়েচুরিয়া গিয়ে বলেছেন যে চাচা ইহা পে তো সেফ নেই হ্যাঁ, আপ হামারে সাথ আইয়ে, আপনার জন্য একটা নিরাপদ জায়গার আমরা ব্যবস্থা করব। সে ভদ্রলোক চাচা উত্তর দিয়েছে যে দেখো আমার তো এটাই বাড়ি, আমার দাদা পরদাদা সবাই এখানেই দফন হয়েছে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু তুমি যদি আমায় কোথাও নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় কোথাও মারপিট হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের নামে জাতির নামে কারোর বাড়ি পোড়ানো হয় না। পশ্চিমবঙ্গের ছাত্র যুব আমার প্রজন্মের ছেলেমেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন, 100-150 কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়। তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে, মাথার ওপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায়, আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি, আপনাদের জেল, এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে, সাধারণ মানুষের বিচার। জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না। 150 কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহর ছেলে জয় শাহ। কি করে জয় শাহ? চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? কিচ্ছু করে না। বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে, ওকে যদি হাতে একটা ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর, প্রথম বলেই ওকে আউট করে দেবে। সে নাকি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, অমিত শাহর ছেলে বলে। এই আমার আপনার পকেটের টাকা, আমাদের প্রকাশনারা করেছে, তাতে বিভিন্ন ধরনের লোক রয়েছে। সবচেয়ে মজা লাগলো বহরমপুরের প্রার্থীকে দেখে, তৃণমূলের বহরমপুরের প্রার্থীর নাম ইউসুফ পাঠান। জানি তো আমরা ইউসুফ পাঠানের নাম শুনেছি। কি করতেন ইউসুফ পাঠান? ক্রিকেট খেলতেন। এখন আমি যদি কালকে গিয়ে বলি আমি দীপশিলা ধর আমি কালকে থেকে ক্রিকেট খেলবোই খেলবো, আপনারা আমাকে খেলতে নেবেন? নেবেন না তো, কারণ আমি ক্রিকেট খেলা জানি না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন একটা রাজনীতি শুরু করেছেন যেখানে রাজনীতি করার জন্য আপনাকে রাজনীতি জানতে হবে না। কেউ ফিল্ম স্টার, কেউ দিদি নাম্বার ওয়ান, কেউ ক্রিকেট খেলেন, কেউ দাদা নাম্বার ওয়ান, কেউ চুরি নাম্বার ওয়ান, কেউ ডাকাতি নাম্বার ওয়ান, কেউ ধর্ষক নাম্বার ওয়ান। এইগুলো যদি আপনি করেন তাহলে আপনি তৃণমূলের নেতা হয়ে যেতে পারবেন, তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারবেন। আমরা বলছি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি ফিরিয়ে আনতে হবে। রাজনীতি করার জন্য, প্রার্থী হওয়ার জন্য আন্দোলনে নামতে হবে, পুলিশের লাঠির বাড়ি থাকতে হবে। শুধুমাত্র এই টিভিতে মুখ দেখিয়ে, চকচকে চেহারা দেখিয়ে রাজনীতি করা যাবে না। আমাদের পক্ষ নিতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ আমরা কাদের হাতে তুলে দেব? যারা ওই নির্বাচনের আগে পাখির মতো উড়ে এসে বসেন, আপনার কাছে মাইকে এসে দাঁড়িয়ে হাত নাড়ানার বলেন যদি বিনে পয়সায় আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও, এমন লোকগুলোর সঙ্গে থাকবেন নাকি আমার পিছনে যে মানুষগুলো বসে আছে? 11 সালের পর থেকে অত্যাচার তো কম হয়নি, বাড়ি ছাড়া তো কম থাকেননি। আমার সামনে আপনারা যারা বসে আছেন শুধুমাত্র লাল ঝান্ডা করার অপরাধে অত্যাচার তো আপনারা কম সয়েননি, কিন্তু আমরা বামপন্থীরা জানি যারা লাল ঝান্ডার রাজনীতি করে আমাদেরকে খুন করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখিনি। আপনিও যদি আপনার ভবিষ্যৎ এমন কারোর হাতে দিতে চান যে আপনার সঙ্গে গদ্দারি করবে না, তাহলে এই 2024-এর নির্বাচনে দিকে দিকে লাল ঝান্ডার মানুষদের জয়ী করে তুলুন। যে কথা বলে শেষ করব, যখন এখানে বসেছিলাম কমরেড বললেন শহীদ পরিবারের ছেলে এসেছেন এখানে, শহীদ পরিবারের লোকেরা আমাদের মাঠে আজকে এসেছে। আমরা গর্ব করে বলি, ওরা বলে যে ওদের কাছে অনেক কিছু আছে, বিজেপি বলবে ওদের কাছে ইডি আছে, সিবিআই আছে, ইলেকটরাল বন্ডের কোটি কোটি টাকা আছে।
মমতা ব্যানার্জি বলবেন ওর কাছে ভাইপো আছে, ভাইপোর কালীঘাটের কাকু আছে যার আওয়াজ আমরা এখনো শুনতে পাচ্ছি না। আরো অনেক এরকম চোর ডাকাত ওদের কাছে রয়েছে। আমাদের কাছে ওই শহীদ বাড়ির লোকেরা রয়েছে যারা নিজের বাড়ির ছেলেটাকে শহীদ করার পরেও লাল ঝান্ডা নিয়ে রাস্তায় এসেছেন, কারণ আমাদের রাজনীতিতে পিছিয়ে যাওয়া যায় না, আমাদের রাজনীতিতে গদ্দারি করা যায় না, আমাদের রাজনীতিতে শিরদাঁড়া বিক্রি করা যায় না। এই অঞ্চলের মানুষ প্রতিজ্ঞা নিন, শপথ নিন যে কমরেডরা শহীদ হলেন, বর্ধমানের মাটি, আন্দোলনের মাটি, লড়াইয়ের মাটি, শহীদদের মাটি, ওই শহীদের রক্ত ছুঁয়ে শপথ করুন আগামী দিনে যখন নির্বাচন হবে তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় বুঝিয়ে দেবেন পশ্চিমবঙ্গের বুকে সুশাসন ফিরিয়ে আনুন। আমি একটা গল্প শুনেছিলাম, ওই যখন মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষের ঘর দর পুড়ে গেছে, একজন চাচা, মুসলিম চাচা তার বাড়ির সামনে বসে আছেন, বাড়ি ঘর পুড়ে গেছে, বাড়ির লোকজনের আতাপাতা নেই। তাকে সীতারাম ইয়েচুরিরা গিয়ে বলেছেন যে চাচা ইহা পে তো সেফ নেই হ্যায়, আপ হামারে সাথ আইয়ে, আপনার জন্য একটা নিরাপদ জায়গার আমরা ব্যবস্থা করব। সে ভদ্রলোক চাচা উত্তর দিয়েছে যে দেখো আমার তো এটাই বাড়ি, আমার দাদা পরদাদা সবাই এখানেই দফন হয়েছে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু তুমি যদি আমায় কোথাও নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় কোথাও মারপিট হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের নামে জাতির নামে কারুর বাড়ি পোড়ানো হয় না। জ্যোতিবাবুর বাংলাকে ফিরিয়ে আনুন, হরে কৃষ্ণ কোঙারদের বাংলাকে ফিরিয়ে আনুন, আমার আপনার বাংলাকে ফিরিয়ে আনুন। 2024 সালে চোর ডাকাত দাঙ্গাবাজদের পাড়া ছাড়া করুন, গ্রাম ছাড়া করুন। গর্জনের চেহারা দেখলাম, ওর চেয়ে জোরে তো আমার বাড়ির বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকে। এই যদি গর্জন হয় ওই গর্জনের চাইতে আমার বিড়াল ভালো। সেই জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন, যাই গর্জনই আপনি বলুন না কেন, বড় যে চোর, বড় চোরের ছোট সাকরেত। অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন, আমাদের কথা বলেছেন, বামপন্থীদের কথা বলেছেন যে 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না। কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না? আমরা বলছি 100 দিনের কাজের টাকা যে মানুষ পাননি, তিনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন, কোন রাজনৈতিক দল না করুন, প্রত্যেক মানুষই যাতে টাকা পায়, 100 দিনের টাকা তারা যাতে পায়, তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। বামপন্থীরা করেছে, কৃষক সভা, এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, ক্ষেত মজুর সভা, সবাই মিলে আন্দোলন করেছে। আমরা বলছি আমরা কি আপনার পাশে বসবো, আপনার ধর্ণা মঞ্চে বসবো, কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো, কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে। নরেন্দ্র মোদীর কাছ থেকে, বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজো নেতারা এই গ্রামে গ্রামে 100 দিনের কাজ পাইয়ে দেব, জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে, সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো? এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব, চাকরি দিয়ে দেবো বলে লাখ লাখ কোটি কোটি টাকা তুলেছেন, সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো? যদি টাকা ফেরত দিতে না পারেন, চাই না আমাদের টাকা, দেবেন না টাকা। ওই 200 দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ওই মাটিতে বসে রয়েছে, তাদের 5টা বছর 10টা বছর আপনি ফিরিয়ে দিন, আমরা আপনার সামনে এসে দাঁড়াবো, আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো, দেখি কার কত জোর আছে। চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ব্যানার্জিকে। পশ্চিমবঙ্গের ছাত্র যুব, আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন, 100-150 কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়। তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে, মাথার ওপর যদি পুলিশ থাকে, তাহলে যা খুশি করা যায়, আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি, আপনাদের জেল, এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে, সাধারণ মানুষের বিচার। জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে, তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না। যেমন করে উত্তম, শিবু, শাহজাহানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা, পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন। যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশখালী মডেল হবে, আমার মা বোনেরা পথ দেখাবেন, আমরা তাদের পিছনে দাঁড়াবো। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক, পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক।